এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরান পারমাণবিক অস্ত্র পেয়ে যাচ্ছে, ট্রাম্পের কেন এত ভয়? দিশেহারা আচরণ করছে যুক্তরাষ্ট্র, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পরমাণু কর্মসূচি স্থগিত রাখবে অন্তত 2-3 বছরের জন্য হলো বা 5 বছরের জন্য হলো ইরান হয়তো সেখানে সম্মতি দিচ্ছে। হয়তো কিছু একটা আছে যেটা একদম পরিষ্কার না, তো সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে বলে ইরানের বার্তা সংস্থাগুলো বলছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হতে পারে। এদিকে আবার যুদ্ধের ইঙ্গিত দিয়ে ট্রাম্পকে নতুন করে যে কঠোর হুঁশিয়ারি দিল ইরান, আবার যুদ্ধ শুরু হতে পারে দাবি ইরানের, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শান্তি আলোচনার টেবিলে এখনো কথা চলছে, কিন্তু পেন্টাগনের অন্য একটি টেবিলে চলছে আরেক হিসাব, আরো বড় হামলার। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে স্বল্প সময়ের মধ্যে শক্তিশালী হামলার পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন। ট্রাম্পকে ব্রিফিং করা হবে শিগগিরই। আর ঠিক একই মুহূর্তে সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বসে আছেন পুতিনের সামনে। একদিকে বোমার হিসাব, অন্যদিকে কূটনীতির দাবা, মাঝখানে একটাই প্রশ্ন, ইরানের ভাগ্য আসলে কোথায় নির্ধারিত হচ্ছে? এদিকে ইরান যুদ্ধ শেষ করার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের হোসেন তীব্র সমালোচনার মুখোমুখি, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। 2 মাস ধরে চলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ইতি টানার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধ হঠাৎ করে শেষ করা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। কংগ্রেস নেতাদের কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে ইরান যুদ্ধ শেষ করার কথা জানিয়েছেন ট্রাম্প, কিন্তু প্রশ্ন হচ্ছে দীর্ঘমেয়াদী চুক্তি। এদিকে সংযুক্ত আরব আমিরাতকে গুড়ি দেওয়ার পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য দিল ইরান, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ চলাকালীন মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালায় তেহরান। বিশেষ করে হামলার সবচেয়ে বড় লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাত, কারণ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইসরায়েলের প্রধান সহযোগী আবুধাবি, যারা সবসময় ইরানের উপর চাপ প্রয়োগে সক্রিয় ভূমিকা পালন করেছিল। কিন্তু এবার এই আমিরাতকেই গড়িয়ে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল আয়াতুল্লাহ। এদিকে ইরানের 14 দফার নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এবার ইরান তৈরি করছে এক উড়ন্ত দানব, যার ভয়ঙ্কর ক্ষমতা দেখে খোদ বিশ্ববিজ্ঞানীরাও রীতিমতো অবাক। দেখতে সাধারণ কন্টেইনার মনে হলেও এটি আসলে ইরানের তৈরি এক ভয়ঙ্কর রোবোটিক মরণাস্ত্র, যা মুহূর্তেই বদলে দিতে পারে যুদ্ধের ইতিহাস। দাহির সেমেনের এই জিসিভি কোনো চালক ছাড়াই রিমোট কন্ট্রোলে চালায় নিখুঁত ধ্বংসযোগ্য। সাথে আছে জার্মানির B-22, যা শত্রুর গোলার মুখেও মাত্র কয়েক মিনিটে বিছিয়ে দেয় আস্ত ব্রিজ। যুদ্ধের দামামা কি তবে থামছেই না? একদিকে শান্তির প্রস্তাব, অন্যদিকে উন্মাদ আখ্যা। ওয়াশিংটন থেকে তেহরান, পুরো বিশ্ব আজ এক স্পর্শকাতর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হুঙ্কারে আজ কেঁপে উঠেছে বিশ্ব রাজনীতি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের তথাকথিত উন্মাদদের হাতে পরমাণু অস্ত্র তুলে দেওয়ার চেয়ে যুদ্ধ চালিয়ে যাওয়াই শ্রেয়। ঘটনার সূত্রপাত ফ্লোরিডার এক জনসভায়। সেখানে দাঁড়িয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে আক্রমণাত্মক মেজাজে দেখা গেল ট্রাম্পকে। ইরানকে সরাসরি তোপ দেখে তিনি বললেন, উন্মাদদের হাতে আমরা পারমাণবিক অস্ত্র ছেড়ে দিতে পারি না। তার দাবি, মার্কিন B-2 বোম্বারদের হামলা না হলে এতদিনে মধ্যপ্রাচ্য সহ গোটা ইউরোপ ধুলায় মিশে যেত। শান্তি ফেরানোর চেষ্টায় গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মাধ্যমে একটি বিশেষ প্রস্তাব পাঠিয়েছিল ইরান, কিন্তু শুক্রবার সেই প্রস্তাব হাতে পাওয়া মাত্রই তা নাকচ করে দেয় হোয়াইট হাউস। ট্রাম্পের সাফ কথা, অপরিণত কোনো চুক্তিতে সই করে আমরা 3 বছর পর আবারও একই বিপদে পড়তে চাই না। অর্থাৎ যুদ্ধ শেষ হওয়ার যে ক্ষীণ আশা জেগেছিল তা আপাতত বিষ বাও জলে। বক্তৃতায় ট্রাম্প দাবি করেছেন, মার্কিন হামলায় ইরান আজ কার্যত পঙ্গু। তার ভাষায়, ইরানের আজ কোনো নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, এমনকি রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়ে গেছে। ইরানের শীর্ষ নেতৃত্ব আজ দিশেহারা এবং বিচ্ছিন্ন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের নিশানায় এবার ইরানের অভ্যন্তরীণ রাজনীতিও। তিনি দাবি করেছেন, তেহরানের বর্তমান নেতৃত্ব অত্যন্ত ফ্র্যাকচার্ড বা খণ্ডিত। সবাই চুক্তি করতে চাইলেও নিজেদের মধ্যে কোন্দলের কারণে কোনো সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারছেন না। এই বিশৃঙ্খল পরিস্থিতিকেই মার্কিন প্রশাসন তাদের প্রধান বাধা হিসেবে দেখছে। কাগজে কলমে যুদ্ধবিরতি চললেও মাঠের চিত্র ভিন্ন। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা তুঙ্গে। বিশ্বের 1/5 জ্বালানি তেল পরিবহনের এই রুটটি এখন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। যে কোনো মুহূর্তে সেখানে নতুন করে সংঘর্ষের দাবানল জ্বলে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বক্তৃতার শেষ দিকে ট্রাম্প সরাসরি 2টি বিকল্পের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমাদের সামনে পথ এখন 2টি, হয় আমরা ওদের পুরোপুরি গুড়িয়ে দিয়ে চিরতরে শেষ করে দেব, নয়তো একটি শক্তপোক্ত চুক্তি করব। এই চরম হুঁশিয়ারির কি নতুন কোনো বড়সড় সামরিক অভিযানের ইঙ্গিত? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পেন্টাগনের অলিন্দে। অন্যদিকে মার্কিন চাপের মুখে বসেনি ইরানও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্ক, মিশর, কাতার এবং সৌদি আরবের মতো আঞ্চলিক শক্তিগুলোর সাথে দফায় দফায় বৈঠক করছেন। পাকিস্তানের মাটিতে 2 দফায় চলা আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরান এখন প্রতিবেশী দেশগুলোর সমর্থন আদায় মরিয়া। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংকট সমাধানে একের পর এক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। দুই দেশকেই আলোচনার টেবিলে ফেরানোর প্রচেষ্টা থাকলেও ট্রাম্পের হুমকি আর ইরানের অনমনীয়তায় এগোচ্ছে না শান্তি চুক্তি। এর মাঝেই যুদ্ধ উত্তেজনা অবসানের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনায় বসতে ইচ্ছুক ইরান। তবে শর্ত,
ওয়াশিংটনকে অতিরিক্ত বাড়াবাড়ি এবং হুমকি জাতীয় কথাবার্তা বন্ধ করতে হবে। কিন্তু চলমান এই বার্তা আদান প্রদানের মধ্যেই 1 মে মার্কিন কংগ্রেসের উচ্চপদস্থ নেতাদের কাছে চাঞ্চল্যকর এক চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে দাবি করা হয়েছে গত কয়েকদিনের যুদ্ধবিরতির পর থেকে আর কোনো বড় সংঘাত হয়নি এবং ইরানের সাথে শুরু হওয়া শত্রুতার অবসান ঘটেছে। ট্রাম্পের এই ঘোষণা এমন এক সময় এলো যখন পারস্য উপসাগরে এখনো মার্কিন রণতরী মোতায়েন রয়েছে আর আকাশ জুড়ে ড্রোন উঠছে। তবে 1973 সালের মার্কিন ওয়ার পাওয়ার্স রেজুলেশন অনুযায়ী কোনো প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমতি ছাড়া সর্বোচ্চ 60 দিন যুদ্ধ পরিচালনা করতে পারে। 2 মে সেই 60 দিনের সময়সীমা পূর্ণ হচ্ছে। অর্থাৎ যদি তিনি 60 দিনের মধ্যে যুদ্ধ সমাপ্ত ঘোষণা না করতেন তবে তাকে আইনিভাবে কংগ্রেসের কাঠগড়ায় দাঁড়াতে হতো। ট্রাম্প তার চিঠিতে জানিয়েছেন এই যুদ্ধের জন্য কংগ্রেসের কোনো অনুমোদনের প্রয়োজন হয়নি। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন ইরানের হুমকি এখনো ফুরিয়ে যায়নি, তাই মার্কিন সেনাদের পুরোপুরি প্রত্যাহার করা হচ্ছে না, বরং তাদের পুনর্বিন্যাস করা হচ্ছে। এদিকে ট্রাম্পের এই কৌশলের তীব্র সমালোচনা করে সিনেট ফরেন রিলেশনস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট জিন শাহিন বলেছেন 60 দিনের ভয়াবহ সংঘাতের পরও প্রেসিডেন্টের কাছে কোনো স্পষ্ট এক্সিট প্ল্যান বা বের হওয়ার পথ নেই। বিরোধী শিবিরের মতে ট্রাম্প কেবল সময় পার করার জন্য এই চালাকির আশ্রয় নিয়েছেন। অন্যদিকে একই দিনে পাকিস্তানের মধ্যস্থতায় তেহরানের দেয়া সর্বশেষ সংশোধিত শান্তি প্রস্তাবটিও প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। বর্তমান পরিস্থিতিতে সরাসরি বড় কোনো হামলা না হলেও ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারের সম্ভাবনা আরও বাড়ছে। একদিকে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ, অন্যদিকে পেন্টাগনের ফুরিয়ে আসা অস্ত্র ভান্ডার, সব মিলে ট্রাম্পের এই সমাপ্তি ঘোষণা বিশ্ববাসীর কাছে এক বড় ধাঁধা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের দীর্ঘদিনের বিরোধ আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। কূটনৈতিক আলোচনার টেবিলে সমাধানের পথ খোঁজা হলেও বাস্তবে পরিস্থিতি আরও একবার যুদ্ধের দিকে মোড় নিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তেহরান ও ওয়াশিংটন উভয় পক্ষই তাদের অবস্থানে অনড় থাকায় সংঘাত থামার বদলে নতুন করে শুরু হওয়ার জোরালো সংকেত পাওয়া গেছে। ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সম্প্রতি এক কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে দেশটির সামরিক সদর দপ্তরের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো ধরনের বোকামি বা দুঃসাহসিক পদক্ষেপের জবাব দিতে ইরান পুরোপুরি প্রস্তুত। তেহরানের দাবি ওয়াশিংটন আসলে কোনো চুক্তি বা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেনি। তাদের বর্তমান কর্মকাণ্ড মূলত সংবাদ মাধ্যম কেন্দ্রিক এবং তেলের বাজারের নিয়ন্ত্রণ ধরে রাখার একটি কৌশল মাত্র। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ফ্লোরিডায় যাওয়ার আগে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন ইরানের প্রস্তাবগুলো তার কাছে গ্রহণযোগ্য নয়, এমনকি কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্র বর্তমানে ভালো অবস্থানে আছে বলে তিনি মনে করেছেন। ট্রাম্পের এমন অনমনীয় অবস্থান সংঘাত নিরসনের পথকে যেন আরও সংকীর্ণ করে তুলেছে। বিশ্লেষকদের মতে ইরান বারবার নমনীয়তা দেখালেও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান পরিস্থিতিকে জটিল করে তুলেছে। তেহরান স্পষ্ট করে বলেছে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আগে তাদের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বর্তমানে চরম অনিশ্চয়তার মুখে। একদিকে ইরান তাদের সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধের প্রস্তুতির কথা বলছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র কোনো শর্তেই ছাড় দিতে রাজি নয়। দুই দেশের এই অনড় অবস্থান পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে একটি বড় ধরনের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের ওপরই নির্ভর করছে এই উত্তেজনা প্রশমিত হবে নাকি নতুন করে বড় কোনো সংঘাতের সূচনা ঘটবে। মধ্যপ্রাচ্য সংঘাতে সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্যবস্তু করার প্রধান কারণ হল তেল আবিব ও ওয়াশিংটনের সাথে দেশটির ক্রমবর্ধমান সামরিক ও কূটনৈতিক সম্পর্ক, যা ইরানের জন্য হুমকি স্বরূপ। এছাড়া তেহরানের দাবি আমিরাত সরাসরি তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক অবকাঠামো ব্যবহার করে ইরানের সার্বভৌমত্বের উপর হামলা চালিয়েছে। মূলত এই ক্ষোভ থেকেই মধ্যপ্রাচ্যে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটির দেশ আমিরাতে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হচ্ছে ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা সৌদি আরব ও ওমানকে আগেই জানিয়েছিল তেহরান। আবুধাবির সঙ্গে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর বিভাজন সৃষ্টির পদক্ষেপ হিসেবে ইরান এই পরিকল্পনা করেছিল বলে দাবি করছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে ইরান অন্তত 2000 ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। উপসাগরীয় দেশগুলোতে হাজার হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে এবং দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের উপর নির্ভরশীল। মূলত এসব দেশকে চাপের মধ্যে রাখতেই আমিরাতকে সবচেয়ে বড় লক্ষ্যবস্তু করেছিল তেহরান। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যদি সংঘাত থেকে সরে যায় তাহলে আঞ্চলিক ক্ষমতা হিসেবে ইরানের প্রভাব আরো বাড়তে পারে। এমন আশঙ্কায় আমিরাত আরো কঠোর অবস্থান নিয়েছিল। এমনকি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল এই যুদ্ধ দীর্ঘ সময় ধরে চালানোর জন্য তারা প্রস্তুত। বিশেষজ্ঞরা বলছেন উপসাগরীয় অঞ্চলের অভ্যন্তরীণ ফাটলকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর মধ্যে দূরত্ব বাড়াতে চায় ইরান। সৌদি আরব ও আমিরাত উভয় দেশই আঞ্চলিক শক্তি প্রদর্শন করার চেষ্টা করছে এবং বিভিন্ন সংঘাতে ইরানের বিপরীত পক্ষকে সমর্থন দিচ্ছে। তারই খেসারত দিতে হয়েছে আমিরাতকে। এদিকে সৌদি আরব ও আমিরাতের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। ওপেক থেকে আমিরাতের বের হয়ে যাওয়াটাও সেই তিক্ত সম্পর্কের সাম্প্রতিক উদাহরণ। মূলত ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি রিয়াদ ও আবুধাবিকে সংহত করার বদলে আরো দূরে ঠেলে দিচ্ছে। সব মিলিয়ে চলমান এই সংঘাত শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, উপসাগরীয় দেশগুলোর পারস্পরিক সম্পর্ককেও নতুন করে চাঞ্চল্য তৈরি করছে।
এদিকে ইরানের 14 দফার নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের চলমান সংকটে নতুন কূটনৈতিক চাপ তৈরি করে যুক্তরাষ্ট্রের কাছে 14 দফার একটি শান্তি পরিকল্পনা পেশ করেছে ইরান। লেবানন সহ বিভিন্ন রণাঙ্গনে চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে স্থায়ী সমাধানের লক্ষ্যেই এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী আগে যুক্তরাষ্ট্র ইরানকে 9 দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবের পাল্টা হিসাবে ইরান তাদের 14 দফার পরিকল্পনা দিয়েছে। পুরো কূটনৈতিক প্রক্রিয়াটি চলছে পাকিস্তান সরকারের মধ্যস্থতায়। ইরানের উপপ্রধানমন্ত্রী কাজেম ভারি পাবাদি তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতের এক সম্মেলনে বলেন, চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে, তারা কূটনৈতিক পথে হাঁটবে নাকি সংঘাত বজায় রাখবে, সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। তাসনিম নিউজের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র আলোচনার জন্য 2 মাসের সময় যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, তবে ইরান তা নাকচ করে বলেছে যাবতীয় সমস্যার সমাধান 30 দিনের মধ্যেই হতে হবে। ইরানের দেওয়া এই নতুন শান্তি পরিকল্পনায় বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ভবিষ্যতে কোনো প্রকার সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা দিতে হবে। ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে সব মার্কিন বাহিনী প্রত্যাহার করতে হবে। ইরানের উপর থেকে নৌ অবরোধ ও সকল ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। বিদেশে জব্দ করা ইরানের সব সম্পদ ফেরত দিতে হবে। লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধের অবসান ঘটাতে হবে। যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া প্রস্তাবগুলো মেনে নেবে কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। তবে ফ্লোরিডার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পাঠানো 14 দফার প্রস্তাব প্রসঙ্গে ট্রাম্প বলেন, তারা আমাকে চুক্তির ধারণা জানিয়েছে, এখন তারা এই সুনির্দিষ্ট ভাষা পাঠাবে। এছাড়া নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান আমাদের কাছে যে পরিকল্পনাটি পাঠিয়েছে আমি শীঘ্রই তা পর্যালোচনা করব। তবে আমি কল্পনা করতে পারছি না যে এটি গ্রহণযোগ্য হবে, কারণ গত 47 বছর ধরে মানবতা ও বিশ্বের সঙ্গে তারা যা করেছে তার জন্য তারা এখনো যথেষ্ট চোখায়নি। পরমাণু কর্মসূচি স্থগিত রাখবে অন্তত 2-3 বছরের জন্য হলো বা 5 বছরের জন্য হলো ইরান হয়তো সেখানে সম্মতি দিয়েছে। হয়তো কিছু একটা আছে যেটা আগে পরিষ্কার না, তো সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে বলে ইরানের বার্তা সংস্থাগুলো বলছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হতে পারে। শেষ পর্যন্ত হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান, এমন একটি খবর ইরানের বার্তা সংস্থাই জানিয়েছে। বোঝা যায় যে ইরান সমস্ত পরিস্থিতি অনুধাবন করে হয়তো সাড়া দিয়েছে। আর ট্রাম্পও যেহেতু যুক্তরাষ্ট্রে চাপের মধ্যে আছে, জনমত বিপক্ষে চলে যাচ্ছে, সামনে নির্বাচন, মধ্যবর্তী নির্বাচন, সব মিলায় এবং অর্থনীতির উপর চাপ পড়েছে, তেলের দাম বেড়েছে, মার্কিন জনগণ সেটি কোনোভাবেই সহ্য করতে পারছে না। সব মিলায় যুক্তরাষ্ট্র অনেকটা অধৈর্য হয়ে পড়ছে। ইরানও দেখছে যে না আর মানে এই লম্বা সময় চললে তার অর্থনৈতিক পরিস্থিতি আরো শেষ হয়ে যাবে এবং যুদ্ধ হয়তো থামলে তখন কিন্তু আভ্যন্তরীণভাবে জনগণের আবার ক্ষোভ বিক্ষোভ সামাল দিতে হবে। সেই কারণে এখন ইরান বলছে যে ওয়াশিংটনকে অতিরিক্ত বাড়াবাড়ি বা হুমকিমূলক বক্তব্য বন্ধ করতে হবে, অর্থাৎ ট্রাম্প যাতে হুমকি ধামকি না দেয়। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে কথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, শুক্রবার তুরস্ক সফরে গিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর, ইরাক এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের বৈঠকে বসার ব্যাপারে ইরানের অবস্থান স্পষ্ট করেন তিনি। আমি জানি না তুরস্ক থেকে তিনি কথা বলেছেন নাকি সেখানে বৈঠক হয়েছে, পরিষ্কার না। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা শুরু করে তাহলে তার মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। তবে আমরা চাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের মত পার্থক্যগুলো সংলাপের মাধ্যমে সমাধান হোক। একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানোর জন্য ইরান ফের আলোচনায় বসতে ইচ্ছুক, তবে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অবশ্যই অতিরিক্ত বাড়াবাড়ি এবং হুমকি জাতীয় কথাবার্তা বন্ধ করতে। এবং এখানে কিন্তু পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক কিন্তু অতিষ্ঠ, যে মানে একটু আগায় ট্রাম্প এমন সময় এমন সব কথা বলে বসে পুরো আলোচনাটা তছনছ হয়ে যায়। যার কারণে কিছুদিন আগে কিন্তু ইরানের যে প্রতিনিধিরা গেলেন আব্বাস আরাকচির নেতৃত্বে টিমটা, সেখানে কিন্তু আমেরিকার প্রতিনিধিরাও আসার সম্ভাবনা ছিল, কিন্তু ওই যে এমন একটা পরিস্থিতি তৈরি করলো, ইরান বলল যে এই আলোচনা সভাকে তো মানে আত্মসমর্পণের মঞ্চ বানানো যাবে না। সুতরাং তারা কিন্তু প্রস্তাবটা দিয়ে চলে গেল ওমান থেকে রাশিয়া হয়ে তারা তেহরান আসলো। তো এটা বন্ধ হয়ে গেল। ট্রাম্পও তার প্রতিনিধিদেরকে দেওয়া বন্ধ করলো, বললো যে 18 ঘন্টা জার্নি করে দেওয়ার উপায় নেই। তো সুতরাং আবার উত্তেজনা দেখা গেল, বেশ কড়াকড়ি অবস্থান, এই হামলা করে এই অবস্থা। তো এর মধ্যেই আবার পরিস্থিতি ঘুরে গেল, যে বাণিজ্য করিডোর খুলে দিল স্থলপথে। আর ইরানের পাশে এসে রাশিয়া বললো যে কোনো পরিস্থিতিতে আমরা পাশে থাকবো। ফলে কিন্তু একটা ভারসাম্য তৈরি হলো। টানা ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত বেশ কয়েক বছর ধরে মতবিরোধের জেরে 28 তারিখে শুরু হয়, তারপর টানা 40 দিন শেষে 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা হয়
যুক্তরাষ্ট্র এবং ইরান। তার মানে এখন হুমকি ধামকি বন্ধ করলে আলোচনায় করবে ইরান এবং চুক্তি করবে, এটা বোঝা যাচ্ছে। সেই চুক্তি পরমাণু কর্মসূচি নিয়ে কত চুক্তি হবে এটা এখনো পরিষ্কার বোঝা যায়নি। এটা কি কয়েক বছরের জন্য স্থগিত থাকবে নাকি 20 বছরের জন্য, সেটা পরিষ্কার না। কিন্তু আমেরিকার আগ্রহ হলো যে পরমাণু চুক্তি নিয়ে একটা কমিটমেন্ট করুক, যে আপাতত না, এবং ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে সেটা ইরান মানবে না, কিন্তু অন্তত পরমাণু কর্মসূচি স্থগিত রাখবে অন্তত 2-3 বছরের জন্য হলেও বা 5 বছরের জন্য হলেও ইরান হয়তো সেখানে সম্মতি দিচ্ছে। হয়তো কিছু একটা আছে যেটা একদম পরিষ্কার না, তো সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে বলে ইরানের বার্তা সংস্থাগুলো বলছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হতে পারে। হয়তো নাটকীয়ভাবে আমরা আর কয়েক ঘন্টার মধ্যেই জানবো যে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। শান্তি আলোচনার টেবিলে এখনো কথা চলছে, কিন্তু পেন্টাগনের অন্য একটি টেবিলে চলছে আরেক হিসাব, আরো বড় হামলার। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে স্বল্প সময়ের মধ্যে শক্তিশালী হামলার পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন। ট্রাম্পকে ব্রিফিং করা হবে শিগগিরই। আর ঠিক একই মুহূর্তে সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বসে আছেন পুতিনের সামনে। একদিকে বোমার হিসাব, অন্যদিকে কূটনীতির দাবা, মাঝখানে একটাই প্রশ্ন, ইরানের ভাগ্য আসলে কোথায় নির্ধারিত হচ্ছে? এক্সিওসের প্রতিবেদন বলছে সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার একটি পরিকল্পনা প্রস্তুত করেছেন। লক্ষ্য একটাই, চলমান শান্তি আলোচনার অচলাবস্থা ভাঙা। পদ্ধতি, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় স্বল্প সময়ের মধ্যে শক্তিশালী হামলা। এটাই একমাত্র বিকল্প নয়। দ্বিতীয় পরিকল্পনা হলো হরমুজ প্রণালীর কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়া, বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালু করতে প্রয়োজনে স্থলবাহিনী ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ট্রাম্প এখন নৌ অবরোধকেই মূল চাপের কৌশল হিসেবে দেখছেন, কিন্তু তেহরান অবস্থান না বদলালে সামরিক পদক্ষেপের দরজা খোলাই থাকবে। আলোচনার টেবিল আর বোমার পরিকল্পনা দুটো একসঙ্গে চলছে। এটাই ওয়াশিংটনের পুরনো কৌশল, চাপ বাড়াও, সুযোগ দেখো। কিন্তু এই কৌশল এবার আগের মতো কাজ করছে না, আর সেটাই এই সংঘাতের সবচেয়ে বড় শিক্ষা। যুদ্ধ শুরুর আগে ইরান কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন ছিল, কোনো সামরিক জোট ছিল না, কোনো দেশ তাৎক্ষণিক সাহায্যে বাধ্য ছিল না। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পরে একটা অদ্ভুত সমীকরণ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র এখন কূটনৈতিকভাবে প্রায় একা। ইউরোপের ন্যাটো মিত্ররা হরমুজ প্রণালীতে মাইন অপসারণের মতো অভিযানে অংশ নিতে অনিচ্ছুক, কারণ এই আক্রমণ তাদের সঙ্গে আলোচনা না করেই করা হয়েছিল। উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্ররাও ব্যাপক ক্ষতির শিকার। এই সংঘাত তাদের নিরাপত্তা বাড়ায়নি, বরং কমিয়েছে। চীন স্পষ্ট ভাষায় যে কোনো সামরিক পদক্ষেপের বিরোধিতা করছে। ভারত উৎসাহ দেখাচ্ছে না, কারণ এই অঞ্চলে তাদের লাখো নাগরিক কাজ করেন। রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের পরিচালক ইভান তিমোফেভ আল জাজিরায় লিখছেন, ইরান যুদ্ধ শুরু করেছিল কূটনৈতিকভাবে একা হয়ে, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও এখন সেই একই পরিস্থিতিতে। ওয়াশিংটনের অনেক মিত্র আছে, কিন্তু কার্যকর সমর্থন কতটুকু তাও স্পষ্ট। এটাই এই যুদ্ধের সবচেয়ে বড় কূটনৈতিক বিপর্যয়। এদিকে ঘুরছে আরেক আলাপ, মস্কো কি ইরানকে অস্ত্র দিচ্ছে? না, 2025 সালের রুশ ইরানি চুক্তি বন্ধুত্বের চুক্তি, সামরিক জোটের নয়। রাশিয়া সরাসরি সামরিক সহায়তা দেওয়ার অবস্থানে নেই এবং সেটা যুদ্ধ শুরুর আগে থেকেই স্পষ্ট ছিল। কিন্তু রাশিয়া ইরানকে যা দিয়েছে তা অস্ত্রের চেয়ে অনেক বেশি দামি, রাজনৈতিক স্বীকৃতি আর কূটনৈতিক আশ্রয়। আরাকচির মস্কো সফর কোনো আশ্চর্যের বিষয় নয়। রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। ইরানকে কূটনৈতিক বিচ্ছিন্নতা থেকে বের করে আনতে এই সদস্য পদের ভূমিকা অপরিসীম। মস্কো স্পষ্ট ভাষায় বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে। পারমাণবিক স্থাপনায় আঘাত লাগলে মানবিক বিপর্যয় ও পারমাণবিক দূষণের ঝুঁকি আছে। কোনো সামরিক সমাধান নেই, কূটনৈতিক পথই একমাত্র পথ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাইরে আরোপিত যে কোনো নিষেধাজ্ঞাও অগ্রহণযোগ্য। রাশিয়া এই অবস্থান থেকে সরছে না, আর এই অবস্থানটাই ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক ঢাল। রাশিয়ার এই সমর্থন কি নিঃস্বার্থ? একেবারেই না। এই যুদ্ধে মস্কোর কিছু স্বল্পমেয়াদী সুবিধা আছে। তেলের দাম বাড়ছে, এটা রাশিয়ার জন্য ভালো। আমেরিকার মনোযোগ ইউক্রেন থেকে সরে মধ্যপ্রাচ্যে যাচ্ছে, এটাও কাজে। কিন্তু তিমোফেভ বলছেন, রাশিয়া শুধু এই স্বল্পমেয়াদী লাভের কথা ভাবছে না। কারণ একটাই, তেলের বাজার সাময়িক ভালো থাকলেই পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়ার অর্থনৈতিক পুনর্গঠনের চাহিদা মেটে না। আর রাশিয়ার কোম্পানিগুলো এই অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোয় ব্যাপকভাবে বিস্তার ঘটিয়েছে। অঞ্চলের স্থিতিশীলতা মানে তাদেরও সরাসরি ক্ষতি। ফলে মস্কো দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দিকে তাকিয়ে আছে। সংঘাত দীর্ঘায়িত হওয়া রাশিয়ার জন্য সুখকর নয়। এই যুদ্ধে আমেরিকার সামরিক শক্তি নিয়ে একটা অস্বস্তিকর সত্য সামনে এনেছে। বহু বছরের মধ্যে এই প্রথম একটি মার্কিন সামরিক অভিযান দ্রুত ও নিষ্পত্তিমূলক রাজনৈতিক ফলাফল দিতে ব্যর্থ হয়েছে। একটি বড় আঞ্চলিক শক্তির মুখোমুখি হওয়ায় মার্কিন সামরিক কাঠামোর কিছু দুর্বলতা বেরিয়ে এসেছে, বিশেষত নৌবাহিনীকে আরো শক্তিশালী করার প্রয়োজনীয়তা। তবে ওয়াশিংটন এখনো যে কোনো সময় সামরিক অভিযান চালানোর সক্ষমতা রাখে। ইরানের পাল্টা আঘাতের ঝুঁকি থেকে আমেরিকা অনেকটাই নিরাপদ। ভুলগুলো সংশোধনের সময় তাদের হাতে আছে। এই সীমাবদ্ধতার কারণেই ইরানের বিরোধীরা এখন হাইব্রিড যুদ্ধের দিকে ঝুঁকবে বলে বিশ্লেষকরা মনে করছেন। সরাসরি বোমার বদলে আসবে অর্থনৈতিক চাপ, সাইবার আক্রমণ, নৌ অবরোধ। আর নতুন হামলার পরিকল্পনা মানে কেবল আরো ধ্বংস নয়, মানে আরো জটিল একটি সংঘাতের দিকে যাওয়া। যুদ্ধ 61 দিন পেরিয়ে গেছে, যদিও বলা হচ্ছে যুদ্ধবিরতি চলছে, কিন্তু আসল যুদ্ধটা চলছে আসলে এখনই। শান্তি আলোচনা আছে, অগ্রগতি নেই। হামলার পরিকল্পনা আছে, সিদ্ধান্ত নেই। রাশিয়া পাশে আছে, অস্ত্র হাতে নয়। চীন বিরোধী, মাঠে নামছে না। এই ঝুলন্ত অবস্থানটাই এখন সবচেয়ে বিপজ্জনক, কারণ অনিশ্চয়তার মধ্যে সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত হয়। আর এই মুহূর্তে একটি ভুল সিদ্ধান্তের মূল্য দিতে হতে পারে পুরো মধ্যপ্রাচ্যকে।